মস্কো থেকে বেজে উঠল এক শীতল সতর্কবার্তা, যেন বরফে মোড়া কোনো বজ্রপাত যা আকাশ ভেদ করে নামছে ইউরোপের হৃদয়ে। যুদ্ধের শব্দ নেই এখনও, কিন্তু প্রস্তুতির প্রতিটি নড়াচড়া যেন ভবিষ্যতের অন্ধকারকে আগেই লিখে রাখছে। রাশিয়া ঘোষণা করেছে নতুন এক বিশাল পরমাণু মহড়ার নাম তার কৌশলগত প্রতিরোধ অনুশীলন, কিন্তু এর ভেতরে লুকিয়ে আছে আরও বড় কিছু শক্তি প্রদর্শনের এক নির্ভুল নিঃশব্দ বার্তা, পশ্চিমের উদ্দেশ্যে ছুড়ে দেয়া এক হিমশীতল ইশারা। এই মহড়ায় অংশ নিচ্ছে প্রায় 64,000 সেনা, হাজার হাজার সামরিক যান, 2 শতাধিক ক্ষেপণাস্ত্র লঞ্চার, আকাশে 140টি যুদ্ধবিমান, সমুদ্রে 73টি যুদ্ধবিমান এবং 13টি সাবমেরিন। এই সংখ্যা শুধু পরিসংখ্যান নয়, এটি একটি সামরিক ভূমিকম্প যার কম্পন ছড়িয়ে পড়ছে ইউরোপের সীমানা ছুঁয়ে। এই মহড়ার কেন্দ্রবিন্দু বেলারুশ। ন্যাটোর দরজার ঠিক পাশে দাঁড়িয়ে থাকা এই ভূখণ্ড এখন পরিণত হয়েছে এক উত্তপ্ত পরীক্ষাগারে, যেখানে পরমাণু কৌশল শেখানো হচ্ছে সৈন্যদের। কিভাবে, কখন এবং কোন অবস্থায় ব্যবহার করা হবে কৌশলগত পারমাণবিক অস্ত্র। মিনস্কো বলছে এটি প্রতিরক্ষা অনুশীলন, মস্কো বলছে এটি প্রস্তুতি, আর পশ্চিম বলছে এটি এক অশান্ত সংকেত। কিন্তু এই উত্তেজনার মাঝেই বিশ্ব রাজনীতির আকাশে আরেকটি নীরব ছায়া দীর্ঘ হচ্ছে। ইরান। যেখানে অন্যরা অস্ত্রের ঝনঝনানিতে শক্তি দেখায়, সেখানে ইরান দাঁড়িয়ে থাকে কৌশলের নীরবতায়। মস্কোর মহড়া যখন ইউরোপকে কাঁপিয়ে দিচ্ছে, তখন তেহরান তার অবস্থানকে আরও দৃঢ় করছে এক ভিন্ন মঞ্চে, কূটনীতি, প্রতিরোধ এবং আঞ্চলিক ভারসাম্যের সূক্ষ্ম খেলায়। রাশিয়া যখন সাবমেরিন, ক্ষেপণাস্ত্র এবং কৌশলগত বাহিনীর প্রদর্শনী করছে, তখন ইরান তার শক্তি দেখাচ্ছে ভিন্ন ভাষায়, সমুদ্রপথ, আকাশসীমা এবং আঞ্চলিক জোটের জটিল জালে। যুদ্ধের আওয়াজ নয়, বরং অবস্থানের স্থিরতা। মস্কোর এই মহড়ার আরেকটি অংশে উঠে এসেছে ভয়ঙ্কর এক বার্তা। পারমাণবিক সক্ষমতা দ্রুত আধুনিকায়ন করছে রাশিয়া। নতুন প্রজন্মের ক্ষেপণাস্ত্র, হাইপারসনিক প্রযুক্তি, এমনকি সাব অরবিটাল গতিপথে চলতে সক্ষম অস্ত্রের কথা বলা হচ্ছে, যেগুলো প্রতিরক্ষা ব্যবস্থাকে এড়িয়ে যাওয়ার সক্ষমতা রাখে বলে দাবি করা হচ্ছে। ভ্লাদিমির পুতিনের ভাষায় এগুলো এমন অস্ত্র যার কোনো তুলনা নেই। পশ্চিমা বিশ্বকে ইঙ্গিত স্পষ্ট, ভারসাম্য আর আগের মতো নেই। এই ঘোষণার প্রতিধ্বনি ছড়িয়ে পড়ছে ন্যাটোর করিডোরে। ইউরোপের রাজধানীগুলোতে ফিরে এসেছে পুরনো এক শীতল যুদ্ধের গন্ধ, কিন্তু এবার দৃশ্যপট আরও জটিল, আরও বিস্তৃত। কারণ বিশ্ব এখন আর দ্বিমেরু নয়, এটি বহুস্তরীয়, বহুপ্রান্তিক এক দাবার বোর্ড। এবং সেই বোর্ডে ইরানের উপস্থিতি আর শুধু আঞ্চলিক নয়, এটি এখন বৈশ্বিক সমীকরণের একটি অপরিহার্য অংশ। রাশিয়ার এই শক্তি প্রদর্শনের মাঝেই এক প্রশ্ন ঘুরপাক খাচ্ছে: ভবিষ্যতের সংঘাত কি শুধুই ইউরোপ কেন্দ্রিক থাকবে, নাকি মধ্যপ্রাচ্য, ইউরেশিয়া আর পারস্য উপসাগর এক নতুন সমীকরণে জড়িয়ে পড়বে? ইরান এই প্রশ্নের উত্তর দিচ্ছে অবস্থানে, কখনো প্রতিরক্ষা কৌশলে, কখনো কূটনৈতিক বার্তায়, আবার কখনো আঞ্চলিক ভারসাম্যের নীরব স্থিতিতে। মস্কোর সাবমেরিন যখন সমুদ্রের অন্ধকারে গর্জন তোলে, তেহরান তখন সমুদ্র পথের নিয়ন্ত্রণ ও আঞ্চলিক প্রভাবের সূক্ষ্ম রেখা আঁকে। আকাশে যখন ক্ষেপণাস্ত্র উড়ে যায়, তখন ইরান তার প্রতিরক্ষা কাঠামোকে আরও স্তরবিন্যস্ত করে তোলে নিঃশব্দে। বিড়ালের গলায় ঘণ্টা বাঁধার সাহস কার আছে? দশকের পর দশক ধরে পশ্চিমা আধিপত্যের চাকার নিচে পিষ্ট হতে হতে বিশ্বের কোটি কোটি মানুষ এই প্রশ্নটাই মনে মনে পুষে রেখেছিলেন। আজ সেই প্রশ্নের জবাব দিতে এগিয়ে এসেছে পারস্য উপসাগরের এক অদম্য দেশ ইরান। শুধু এগিয়ে আসেনি, বুক চিতিয়ে দাঁড়িয়েছে। আর সেই বুকের ভেতর থেকে বেরিয়ে আসছে এমন এক হুঙ্কার, যার কম্পন অনুভব করছে ওয়াশিংটন থেকে তেল আবিব। ইরানের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্র নীতি কমিশনের মুখপাত্র ইব্রাহিম রাজাই সোশ্যাল মিডিয়ায় মাত্র একটি বাক্য লিখেছেন, কিন্তু সেই একটি বাক্যই যেন বিশ্ব রাজনীতির বুকে আগ্নেয়গিরির লাভা ঢেলে দিয়েছে। তিনি বলেছেন, ইরানের ওপর আবার হামলা হলে 90% পর্যন্ত ইউরেনিয়াম সমৃদ্ধকরণ হতে পারে। শুনতে প্রযুক্তিগত মনে হলেও এই 90% সংখ্যাটি আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার ভাষায় অস্ত্রমানের ইউরেনিয়ামের একেবারে দোরগোড়ায় দাঁড়িয়ে থাকার সংকেত। অর্থাৎ তেহরান এবারে সরাসরি বলে দিচ্ছে, পারমাণবিক অস্ত্রের চাবিকাঠি তাদের হাতের কাছেই আছে, শুধু তালা খোলার অপেক্ষা। এতদিন ইরান সবসময় বলে এসেছে তাদের পারমাণবিক কর্মসূচি শান্তিপূর্ণ, বিদ্যুৎ উৎপাদন, চিকিৎসা গবেষণা, বৈজ্ঞানিক উন্নয়নের জন্য। কিন্তু এখন সেই আনুষ্ঠানিক ভাষ্যের মুখোশ সরিয়ে তেহরান যে বার্তা দিচ্ছে তা স্পষ্ট। এটি শক্তির ভাষা, এটি ভয় দেখানোর ভাষা, এটি এমন এক বার্তা যেখানে ইরান বলতে চাইছে, আমরা আর থামব না। ইরান কখনোই তাদের পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি থেকে এক চুলো পিছিয়ে আসবে না। ইরানের জনগণ যেভাবে স্থল, আকাশ ও সমুদ্র সীমা রক্ষা করে, ঠিক তেমনিভাবেই রক্ষা করবে দেশের পারমাণবিক ও মিসাইল প্রযুক্তি।
ইরান বলছে পারস্য উপসাগরে অস্থিতিশীলতার মূল কারণই হচ্ছে মার্কিন সামরিক উপস্থিতি। তেহরান কটাক্ষ করে বলেছে মার্কিন ঘাঁটিগুলো এতটাই দুর্বল যে নিজেদের নিরাপত্তাই নিশ্চিত করতে পারছে না, অন্যদের নিরাপত্তা দেবে কিভাবে। পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ এই উত্তপ্ত পরিস্থিতিতে আরেক দফা ঠান্ডা জল ঢেলে দিয়েছেন প্রতিপক্ষের ঘাড়ে। তিনি স্পষ্ট বলেছেন, ইরানের সশস্ত্র বাহিনী এখন পুরোপুরি প্রস্তুত। যে কোনো উস্কানি, যে কোনো হামলা, যে কোনো আকস্মিক আক্রমণের জন্য বিকল্প পরিকল্পনাও তৈরি, আর সেই পরিকল্পনা দেখলে প্রতিপক্ষ বিস্মিত হবে। গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর পরিস্থিতি যখন দ্রুত বদলে যাচ্ছিল, তেহরান পাল্টা জবাবে শুধু ইসরায়েল নয়, উপসাগরীয় অঞ্চলে মার্কিন মিত্রদের লক্ষ্য করে অভিযান শুরু করে। এরপর যখন হরমুজ প্রণালী বন্ধ হয়ে গেল, তখন বিশ্ব বুঝে গেল এটি কেবল আঞ্চলিক সংঘাত নয়, এটি বৈশ্বিক অর্থনীতির টুটি চেপে ধরার ক্ষমতার লড়াই। পাকিস্তানের মধ্যস্থতায় এপ্রিলে অস্থায়ী যুদ্ধবিরতি হলেও মূল প্রশ্নগুলো অমীমাংসিতই রয়ে গেছে। দুই পক্ষ প্রকাশ্যে কঠোর অবস্থানে অনড়। এক পক্ষ বলছে পিছাবে না, অন্য পক্ষ বলছে ভয় পায় না। আর এই দুই জেদের মাঝখানে বিশ্বের তেলের বাজার, শিপিং রুট আর বৈশ্বিক নিরাপত্তা সবই যেন ঝুলে আছে এক সুতোয়। যুক্তরাষ্ট্র ভেবেছিল চাপ বাড়ালেই ইরান নরম হবে, কিন্তু মধ্যপ্রাচ্যের এই অদম্য ঘোড়া উল্টো বার্তায় দিল, যুদ্ধ চায় না, কিন্তু যুদ্ধ চাপিয়ে দিলে জবাব হবে দাঁত ভাঙা। ইরানের হুঙ্কারে আজ ওয়াশিংটন যেন ভেজা বিড়াল, না পারছে পাল্টা হুমকি দিতে, না পারছে সরাসরি হামলায় যেতে। পরাশক্তির তালিকায় নতুন নাম লেখানোর দ্বার প্রান্তে দাঁড়িয়ে ইরান। ইসরায়েল আর আমেরিকার দুঃস্বপ্ন এবার বাস্তব রূপ নিতে চলেছে কি? 40 দিনের যুদ্ধ করলে, বোমা ফেললে, তারপরও যে দেশ মাথা তোলে সে দেশকে শেষ বলা যায় না। ইরান এখন ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে। একদিকে ট্রাম্পের ট্রুথ সোশ্যালে যুদ্ধংদেহী পোস্ট, অন্যদিকে পেন্টাগনের অপারেশন এপিক ফিউরি 2 এর পরিকল্পনার গুঞ্জন। তবু তেহরান টলেনি, মাথা নোয়নি, বরং পাল্টা বার্তা দিয়েছে। হুমকির ভাষায় কথা বললে জবাব পাবে, সম্মানের ভাষায় কথা বললে সম্মান পাবে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি ব্রিক্স সম্মেলনে দাঁড়িয়ে যা বললেন সেটা কূটনৈতিক ভাষণ নয়, সেটা পোড়া মাটি থেকে উঠে আসা আওয়াজ। তিনি বলেছেন, আমেরিকার হুমকি নতুন নয়, দশকের পর দশক ধরে এই ভয় দেখানো চলছে, কিন্তু ফলাফল কি? শূন্য। 40 দিনের যুদ্ধে যা পেয়েছে তার চেয়ে বেশি পাবে না। ইরান চাপে বাঁকে না, এটা তারা দেখেছে, অভিজ্ঞতা নিয়েছে। এই কথাগুলো ফাঁকা আস্ফালন নয়, পেছনে আছে একটি সামরিক বাস্তবতা যা ওয়াশিংটন ও তেল আবিবের ঘুম কেড়েছে। ইরানের হাতে আজ মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় ও বৈচিত্র্যময় ক্ষেপণাস্ত্র ভাণ্ডার। মার্কিন সেন্ট্রাল কমান্ডের 2022 সালের হিসাব বলছে 3000-এর বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। শাহাব 3, সেজ্জিল, খোররামশার, এগুলোর পাল্লা 2000 কিলোমিটার পর্যন্ত, ইসরায়েল থেকে পূর্ব ইউরোপ পর্যন্ত পৌঁছাতে পারে। আর এখন ইরানি গণমাধ্যম থেকে আসছে আরও শীতল সংবাদ। 500টি আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বা ICBM প্রস্তুত করা হচ্ছে। নিউ ইয়র্ক, ওয়াশিংটন ডিসি, এই শহরগুলোর নাম উঠছে সম্ভাব্য লক্ষ্যবস্তু হিসেবে। আলাদাভাবে গুঞ্জন উঠেছে উত্তর কোরিয়ার হোয়াসং 15 ক্ষেপণাস্ত্রের প্রযুক্তি ইরানে পৌঁছেছে, যে ক্ষেপণাস্ত্রের পাল্লা প্রায় 13,000 কিলোমিটার, আমেরিকার মূল ভূখণ্ড পর্যন্ত। নিশ্চিত প্রমাণ এখনো নেই, কিন্তু পশ্চিমে উদ্বেগের ঢেউ উঠেছে। ইরানের এই শক্তির ভিত তৈরি হয়েছে দশকের পর দশকে নিষেধাজ্ঞার বেড়াজাল পেরিয়ে চীন ও উত্তর কোরিয়ার সহায়তায়। পর্বতের গভীরে খোদাই করা ক্ষেপণাস্ত্র শহর, শত শত মিটার নিচে চাপা পড়া সুরক্ষিত ঘাঁটি, এগুলো ধ্বংস করা মুখের কথা নয়। 40 দিন বোমা পড়েছে, তবু সব শেষ হয়নি। অন্যদিকে ট্রাম্প সোশ্যাল মিডিয়ায় যুদ্ধ জাহাজের ছবি পোস্ট করেছেন, মানে ঝড়ের আগের নীরবতা। পেন্টাগন নাকি 3টি পরিকল্পনা নিয়ে ভাবছে। একটিতে ইরানের সামরিক ঘাঁটি ও অবকাঠামোয় তীব্র হামলা, দ্বিতীয়টিতে বিশেষ বাহিনী পাঠিয়ে ভূগর্ভস্থ পারমাণবিক স্থাপনা সুরক্ষিত করা, আর তৃতীয়টিতে হক দ্বীপ দখল, ইরানের তেল রপ্তানির প্রাণকেন্দ্র। প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ কংগ্রেসে বলেছেন, প্রয়োজনে আরও বাড়ানোর পরিকল্পনাও আছে। কি পরিকল্পনা খুলে বলেননি, কিন্তু আলোচনার টেবিলে সব থমকে আছে। পরোক্ষ আলোচনা চলছে, কিন্তু দুই পক্ষই একে অপরের দাবিকে অবাস্তব বলে উড়িয়ে দিচ্ছে। ট্রাম্প চাইছেন ইরানের পারমাণবিক কর্মসূচি পুরোপুরি বন্ধ এবং হরমুজ প্রণালী খুলে দেয়া। তেহরান বলছে আমেরিকার কথায় বিশ্বাস করার কারণ নেই, বহু বছর ধরেই তারা এই খেলা খেলছে, ফল মেলেনি। আগুনে পুড়লে সোনা যেমন আরও খাঁটি হয়, ইরানও যেন সেই পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার দাবি করছে। নত যেন না হওয়ার এই জেদ, এটাই এখন তেহরানের সবচেয়ে বড় অস্ত্র, ক্ষেপণাস্ত্রের চেয়েও হয়তো ধারালো।
ইরানের 2 চালে কাঁপছে পুরো মধ্যপ্রাচ্য। তেলের পাইপলাইনে আগুন, হরমুজে মিসাইল আর আমেরিকার অস্ত্র ভাণ্ডারে টান। ইরান এবার এমন এক দাবার চাল দিয়েছে যা একসঙ্গে কাঁপিয়ে দিয়েছে বিশ্ব অর্থনীতি, আঞ্চলিক রাজনীতি আর আমেরিকার সামরিক অহংকার। যুদ্ধবিরতির 1 মাসও পার হয়নি, কিন্তু ইরান অপেক্ষা করেনি। 4 মে সরাসরি আঘাত করল সংযুক্ত আরব আমিরাতের বুকে। প্রশ্ন হলো, এত দেশ থাকতে আমিরাত কেন? সিএনএনের বিশ্লেষণ বলছে এর পেছনে আছে 2টি সুনির্দিষ্ট কারণ, এবং দুটোই ইরানের জন্য অস্তিত্বের প্রশ্ন। প্রথম চাল, তেলের রাজত্বে আঘাত। হরমুজ প্রণালী বন্ধ থাকলে সৌদি আরব, ইরাক, কুয়েত সবাই আটকে যায়, তেল বের করতে পারে না, বিশ্ববাজারে দাম আকাশ ছোঁয়। কিন্তু আমিরাত, তারা বসে হাসছিল, কারণ ফুজাইরা পাইপলাইন। এই বিশেষ পাইপলাইনটি হরমুজ প্রণালীকে পুরোপুরি এড়িয়ে সরাসরি ওমান উপসাগরে গিয়ে মিশেছে। মানে হরমুজ বন্ধ থাকলেও আমিরাত অনায়াসে তেল বিক্রি করতে পারে। পুরো অঞ্চল যখন জ্বালানি সংকটে ছটফট করছে, তখন আমিরাত একা বিশ্ববাজারে তেল সরবরাহ করে যাচ্ছে স্বাভাবিকভাবে। ইরানের চোখে এটা সহ্য করার মতো নয়, তাই হামলা লক্ষ্য করা হলো সেই পাইপলাইনকে। ফুজাইরার তেল কমপ্লেক্সে আগুন জ্বলে উঠল, 3 জন ভারতীয় শ্রমিক আহত হলেন, আর হামলার খবর ছড়িয়ে পড়তেই বিশ্ববাজারে তেলের দাম লাফ দিয়ে উঠল। ইরানের বার্তা স্পষ্ট, হরমুজ আমরা বন্ধ করলে পুরো অঞ্চল বন্ধ। ফুজাইরা দিয়ে পালানোর রাস্তাও আর খোলা থাকবে না। শুধু তাই নয়, হামলার ঠিক আগে ইরানের রিভলিউশনারি গার্ড একটি মানচিত্র প্রকাশ করে, যেখানে ফুজাইরাকে তাদের নিয়ন্ত্রিত অঞ্চলের অংশ হিসেবে দেখানো হয়। এটা কোনো ভুল নয়, এটা ইচ্ছাকৃত বার্তা। এই ভূমি আমাদের নজরে আছে। দ্বিতীয় চাল, ইসরায়েলের বন্ধুকে শাস্তি। ইরানের দ্বিতীয় রাগের কারণ আরও গভীর। সাম্প্রতিক যুদ্ধে আমিরাত আর ইসরায়েলের সম্পর্ক এমন এক জায়গায় পৌঁছেছে যা এর আগে কখনো দেখা যায়নি। গোয়েন্দা তথ্য বলছে, ইসরায়েল প্রথমবারের মতো কোনো আরব দেশে নিজেদের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা এবং সেনা মোতায়েন করেছে। সেই দেশটি আমিরাত। আব্রাহাম অ্যাকর্ডের পর থেকে 2 দেশের সম্পর্ক ঘনিষ্ঠ হচ্ছিল, কিন্তু যুদ্ধের মধ্যে সেই সম্পর্ক রূপান্তরিত হয়েছে সামরিক জোটে। ইরানের কাছে এটা সরাসরি হুমকি। নিজেদের দোরগোড়ায় ইসরায়েলি সেনা এটা মেনে নিয়ে আরও প্রশ্নই নেই। তাই হামলার পরপরই তাসনিম নিউজে ইরানের সামরিক কর্মকর্তা ঘোষণা করলেন, আমিরাত যদি ইসরায়েলের ঘুঁটি হিসেবে ব্যবহৃত হয়, তাহলে এমন শিক্ষা দেয়া হবে যা তারা কখনো ভুলবে না। কাঁচের ঘরে বসে আছো, একটি সুবিধাও নিরাপদ থাকবে না। হরমুজে আমেরিকাকেও সরাসরি চ্যালেঞ্জ। 4 মে আরও একটি কারণে ঐতিহাসিক। ঠিক সেই দিন আমেরিকা ঘোষণা দিল, বাণিজ্যিক জাহাজ পাহারা দিয়ে হরমুজ পার করানো হবে। নাম দিল প্রজেক্ট ফ্রিডম। ইরান অপেক্ষা করল না 1 মিনিটও। সেই দিনই ছুড়ল 15টি মিসাইল, 4টি ড্রোন। সরাসরি আমেরিকান যুদ্ধজাহাজ লক্ষ্য করেও ছোড়া হলো মিসাইল। আমিরাত উপকূলের কাছে 2টো কার্গো জাহাজে আগুন ধরে গেল। দক্ষিণ কোরিয়াও জানালো তাদের একটি জাহাজও আক্রান্ত হয়েছে হরমুজে। তেহরান বলল, এটা আগ্রাসন নয়, এটা জবাব। আমেরিকা জোর করে হরমুজে ঢুকতে চেয়েছে, পরিণাম ভোগ করছে। ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম নিয়ে বিশ্ব রাজনীতির দাবার ছকে নতুন ঘুঁটি চলল। সেই ঘুঁটি চাললেন স্বয়ং ভ্লাদিমির পুতিন। মস্কোর সংবাদ সম্মেলনে রুশ প্রেসিডেন্ট ঘোষণা দিলেন, ইরানের সমৃদ্ধ ইউরেনিয়ামে পরিবহন ও সংরক্ষণ করতে রাশিয়া প্রস্তুত। কিন্তু তেহরান নীরব। পুতিন মনে করিয়ে দিলেন পুরনো অভিজ্ঞতার কথা। 2015 সালে ঐতিহাসিক পরমাণু চুক্তি JCPOA এর অংশ হিসেবে ইরানের সমৃদ্ধ ইউরেনিয়ামের একটি বড় অংশ রাশিয়ায় স্থানান্তর করা হয়েছিল। সেটা সফলভাবে সম্পন্ন হয়েছিল। মস্কো বলছে সেই পথে আবার হাঁটতে তারা রাজি। প্রস্তাবটা শুনতে মসৃণ, কিন্তু ভেতরে তার জটিলতা অনেক গভীর। পুতিন নিজেই জানালেন, আলোচনা কোথায় এসে থমকে গেছে। যুদ্ধে জড়িত সব পক্ষ প্রাথমিকভাবে একমত হয়েছিল যে ইরানের ইউরেনিয়াম দেশের বাইরে যাবে, কিন্তু তারপর ওয়াশিংটন দাবি তুলল ইউরেনিয়াম যাবে শুধু আমেরিকায়, অন্য কোথাও নয়। সেই দাবি শুনে ইরানও কঠোর হয়ে গেল। এখানেই আসল দ্বন্দ্ব। ইরান মাটি থেকে তুলে নিজের হাতে দেয়া এক জিনিস, আর সেটা সরাসরি শত্রুর ঘরে তুলে দেয়া সম্পূর্ণ আলাদা জিনিস। আমেরিকার দাবি ফাঁদ না সমাধান? ওয়াশিংটনের যুক্তি হয়তো এই, ইরানের ইউরেনিয়াম রাশিয়ায় গেলে নিরাপদ নয়, কারণ মস্কো তেহরানের বন্ধু। সেই বন্ধু যে কোনো সময় সেটা ফিরিয়ে দিতে পারে, তাই আমেরিকার হাতে থাকলেই নিরাপদ। কিন্তু ইরানের দৃষ্টিকোণ থেকে ভাবুন, নিজের পরমাণু কর্মসূচির সবচেয়ে মূল্যবান সম্পদ, যেটি বছরের পর বছর ধরে নিষেধাজ্ঞা সহ্য করে, চাপ সামলে, প্রযুক্তি উদ্ভাবন করে তৈরি করা হয়েছে, সেটি এমন একটি দেশে পাঠাবে যে দেশ বারবার তাকে আক্রমণের হুমকি দিয়েছে, তার পরমাণু বিজ্ঞানীদের হত্যা করেছে, তার অবকাঠামোতে সাইবার হামলা চালিয়েছে। এটা সমাধান নয়, এটা আত্মসমর্পণ। ইরান তাই কঠোর হয়ে গেছে। পুতিনের প্রস্তাবে কার লাভ?
রাশিয়ার এই প্রস্তাব নিছক মানবিক সাহায্যের হাত বাড়ানো নয়, এর পেছনে আছে কৌশলের ঠান্ডা হিসাব। প্রথমত, ইরানের ইউরেনিয়াম মস্কোতে থাকলে রাশিয়া হয়ে ওঠে অপরিহার্য মধ্যস্থতাকারী। যে কোনো ভবিষ্যৎ চুক্তিতে রাশিয়ার ভূমিকা নিশ্চিত, টেবিলে রাশিয়ার আসন পাকা। দ্বিতীয়ত, এই প্রস্তাব দিয়ে পুতিন আমেরিকাকে একটি বার্তা দিচ্ছেন, তুমি যদি ইউরেনিয়াম চাও আমার মাধ্যমে এসো। ওয়াশিংটনকে মস্কোর দরজায় আসতে বাধ্য করার এটি একটি চতুর কৌশল। তৃতীয়ত, কাস্পিয়ানের গোপন সরবরাহ পথ দিয়ে ড্রোনের যন্ত্রাংশ পাঠানোর পর ইরানের ইউরেনিয়াম গ্রহণের ঘোষণা। এটি রাশিয়া ইরান ঐক্যকে আরও দৃশ্যমান করে তুলল। বিশ্বকে বুঝিয়ে দেওয়া হলো এই জুটি কেবল বাগাড়ম্বর নয়, এটি কার্যকর অংশীদারিত্ব। তেহরান তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি। অনেকে এই নীরবতাকে দুর্বলতা মনে করতে পারেন, কিন্তু এটি ইরানের পুরনো কৌশল। হরমুজে যখন আমেরিকান ডেস্ট্রয়ার তাড়া করে, তখন ইরান লাউডস্পিকারে হুঙ্কার দেয়। আবার যখন কূটনৈতিক টেবিলে সুবিধাজনক অবস্থানে থাকার প্রয়োজন, তখন চুপ থাকে। কথার জবাব না দিলে প্রতিপক্ষ অনুমানের মধ্যে ঘোরে। অনিশ্চয়তাই ইরানের কূটনৈতিক অস্ত্র। পুতিনের প্রস্তাব ইরানের জন্য একটি দরজা খুলে দিয়েছে। সে দরজা দিয়ে ইরান ঢুকবে কিনা, কখন ঢুকবে, কী শর্তে ঢুকবে, সেটা তেহরান ঠিক করবে নিজের সময় মতো। ইসরায়েলের আকাশে আগুনের ফুলকি উঠতেই মধ্যপ্রাচ্যের বাতাস বদলে গেল। বেত শেমেশের রাত যেন আচমকা যুদ্ধের মোহরা নয়, বরং ইতিহাসের গোপন দরজা খুলে দেয়া এক বিস্ফোরণ। যে বিস্ফোরণের শব্দ শুধু কংক্রিট কাঁপায়নি, কাঁপিয়ে দিয়েছে তেল আবিবের আত্মবিশ্বাসও। আর ঠিক সেখানেই নতুন করে নায়কের আসনে উঠে এসেছে ইরান। কারণ বহুদিন ধরেই তেহরান বলে আসছিল, ইসরায়েলের তথাকথিত অভেদ্য ঢাল আসলে কাঁচের দেয়াল, এক ধাক্কায় চুরমার হয়ে যেতে পারে। বেত শেমেশের বিস্ফোরণ ছিল যেন ধোঁয়া উঠলে আগুন কোথাও না কোথাও জ্বলছেই, প্রবাদটির জীবন্ত সংস্করণ। ইসরায়েলি কর্তৃপক্ষ বলছে এটি ছিল পরিকল্পিত পরীক্ষা। কিন্তু প্রশ্ন উঠছে, যদি সবই নিয়ন্ত্রণে থাকে, তবে রাতের অন্ধকারে এমন তীব্র বিস্ফোরণের দরকার কি ছিল? কেন আশেপাশের বাড়িগুলোর জানালা উড়ে গেল? কেন সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেল আকাশ ছুঁয়ে ওঠা আগুনের মেঘ? ঘটনাস্থল ছিল টোমার নামের একটি রাষ্ট্রায়ত্ত প্রতিরক্ষা প্রতিষ্ঠানের টেস্টিং জোন। এই প্রতিষ্ঠানই ইসরায়েলের ক্ষেপণাস্ত্র ও রকেট প্রযুক্তির গুরুত্বপূর্ণ কারিগর। আঙুলের ডগায় আগুন নিয়ে খেলা করতে গিয়ে যে হাত পুড়ে যেতে পারে, সেই পুরনো সত্যটাই যেন হাড়ে হাড়ে টের পেল তেল আবিব। সবচেয়ে বেশি আলোচনা এসেছে অ্যারো ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা। ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ঠেকাতে এই ব্যবস্থার উপরেই নির্ভর করে ইসরায়েল। কিন্তু বিস্ফোরণের পর আঞ্চলিক বিশ্লেষকদের প্রশ্ন, এই ছাতায় কি বড় ফাটল ধরেছে? গোদের ওপর বিস্ফোরার মতো ঘটনাস্থলের কাছেই রয়েছে সেদত মিখা ঘাঁটি, যাকে দীর্ঘদিন ধরেই ইসরায়েলের কৌশলগত ক্ষেপণাস্ত্র অবকাঠামোর অংশ হিসেবে দেখা হয়। ফলে সন্দেহের আগুনে ঘি পড়েছে আরও বেশি। কেউ বলছে দুর্ঘটনা, কেউ বলছে নাশকতা। কিন্তু একটা বিষয় পরিষ্কার, ইসরায়েলের নিরাপত্তা বলয় নিয়ে যে অহংকার ছিল, তাতে বড়সড় চিড় ধরেছে। আর এই মুহূর্তে ইরান যেন দাবার বোর্ডের সেই খেলোয়াড়, যে কম কথা বলে কিন্তু চাল দেয় নিখুঁতভাবে। গত কয়েক বছরে তেহরান বারবার দেখিয়েছে, যুদ্ধ শুধু বোমাগুলি দিয়ে হয় না, মনস্তাত্ত্বিক চাপও এক ধরনের অস্ত্র। ইরানের কৌশল ঠিক সাপও মরবে, লাঠিও ভাঙবে না ধরনের। সরাসরি পূর্ণাঙ্গ যুদ্ধে না গিয়েও তারা এমন এক চাপ তৈরি করেছে, যাতে ইসরায়েল সবসময় অস্থিরতায় ভোগে। হিজবুল্লাহর সাম্প্রতিক হামলাগুলো সেই চাপকে আরও ঘনীভূত করেছে। দক্ষিণ লেবাননে একদিনে 33টি আক্রমণ, রকেট, ড্রোন, আর্টিলারি, বিস্ফোরণ, সব মিলিয়ে যেন আগুনে ঘি ঢালার পরিস্থিতি। সীমান্ত জুড়ে এখন এমন এক অবস্থা, যেখানে চোরের 10 দিন, গৃহস্থের 1 দিন প্রবাদটি নতুন অর্থ পাচ্ছে। বহু বছর ধরে ইসরায়েল আকাশে আধিপত্য দেখালেও এখন প্রতিপক্ষেরা শিখে গেছে অসম যুদ্ধ কিভাবে লড়তে হয়। ইরানের শক্তি এখানে। তারা বুঝেছে আমেরিকার মতো সুপার পাওয়ারের সঙ্গে ট্যাঙ্ক বনাম ট্যাঙ্কের লড়াইয়ে নামলে ক্ষতি বেশি। তাই তারা তৈরি করেছে প্রক্সি নেটওয়ার্ক, ড্রোন বাহিনী, ক্ষেপণাস্ত্র ভাণ্ডার এবং মনস্তাত্ত্বিক যুদ্ধের কৌশল, যেন নদীর স্রোতের মতো। চোখে শান্ত, কিন্তু ভিতরে প্রচণ্ড টান। মধ্যপ্রাচ্যে এখন যে নতুন সমীকরণ তৈরি হচ্ছে, সেখানে ইসরায়েলের প্রতিটি দুর্ঘটনায় রাজনৈতিক ভূমিকম্পে পরিণত হচ্ছে। আমেরিকা ভেবেছিল ইরানকে হাঁটু গেড়ে বসিয়ে দেবে, কিন্তু তেহরান নতজানু হয়নি। বরং ধ্বংসস্তূপের ভেতর থেকে, আগুনের ভেতর থেকে উঠে এসেছে এক নতুন নেতা। শরীরে পোড়ার দাগ, মুখে ক্ষত, কিন্তু চোখে এমন এক দৃঢ়তা, যা দেখে ওয়াশিংটনের ঘুম উড়ে গেছে।
তার নাম মোস্তাবা খামেনি। 28 ফেব্রুয়ারি যে হামলায় তার বাবা আলী খামেনি নিহত হন, সে একই হামলায় আহত হন মোস্তফা। মুখে, বাহুতে, বুকে, কোমরে, শরীরের একাধিক জায়গায় গভীর ক্ষত, এক পায়েও আঘাত, মাথার পেছনে গেঁথে গিয়েছিল শার্প নেলের টুকরো। সেই রাতে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী দেশটি মনে করেছিল ইরানের মেরুদণ্ড ভেঙে দেওয়া হয়েছে, নেতৃত্ব শূন্য, দেশ দিশেহারা, পতন আসন্ন। কিন্তু সেই রাতেই ইতিহাস অন্য রাস্তা বেছে নিল। বাবার উত্তরসূরি হিসেবে মোস্তফা ক্ষমতার হাল ধরলেন, হাসপাতালের বিছানা থেকে, আধো অন্ধকার কোনো নিরাপদ আশ্রয় থেকে, কিন্তু ধরলেন এবং আর ছাড়েননি। মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো এখন এক অদ্ভুত সমস্যায় পড়েছে। CIA আছে, NSA আছে, স্যাটেলাইট আছে, ড্রোন আছে, সাইবার নজরদারি আছে, কিন্তু মোস্তফাকে চোখে দেখা যাচ্ছে না। কারণটা সহজ, তিনি কোনো ইলেকট্রনিক ডিভাইস ছুঁয়ে দেখছেন না। ফোন নেই, ইমেল নেই, ইন্টারনেট নেই। বার্তা যায় বিশ্বস্ত দূতের হাত দিয়ে, সিদ্ধান্ত জানা যায় সামনাসামনি বৈঠকে, ঠিক যেন মধ্যযুগের কোনো রণকৌশলী যাকে আধুনিক প্রযুক্তি দিয়ে ধরা যায় না। CNN একাধিক মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে জানিয়েছে, আমেরিকা এখন যা জানছে মোস্তফা সম্পর্কে তার পুরোটাই পরোক্ষ। যারা তার সঙ্গে দেখা করছেন তাদের কথা থেকে, যারা বার্তা বহন করছেন তাদের মুখ থেকে। এখানেই আরেকটা ভয় ঢুকে গেছে ওয়াশিংটনের মাথায়। কিছু গোয়েন্দা বিশ্লেষক সন্দেহ করছেন ইরানের ভেতরে কেউ কেউ হয়তো মোস্তফার নাম ভাঙিয়ে নিজের এজেন্ডা চালাচ্ছে। মোস্তফার কর্তৃত্বের আড়ালে আসলে কার হাত? এই প্রশ্নের উত্তর এখনো অজানা। ইরানের সংসদ ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্রের সঙ্গে সব কূটনৈতিক সিদ্ধান্তের চাবিকাঠি এখন একজনের হাতে, মোস্তাবা খামেনি। যুদ্ধ করবেন কি সন্ধি করবেন, পারমাণবিক আলোচনায় যাবেন কি যাবেন না, সব এক মানুষের কলমের ডগায়। জাতীয় নিরাপত্তা কমিটির এক সদস্য সাফ বলে দিলেন, সর্বোচ্চ নেতার রায়ই চূড়ান্ত। আইনসভা এবং নির্বাহী বিভাগ সম্পূর্ণভাবে তার বিচারের ওপর ন্যস্ত। এ বিষয়ে কোনো মতভেদ নেই। এই কেন্দ্রীভূত ক্ষমতা ইরানের জন্য দুধারী তলোয়ার। একদিকে বাইরের জগতে একটা সুসংগত অবিভক্ত মুখ উপস্থাপন করা যাচ্ছে। ট্রাম্প প্রশাসনকে বিভ্রান্ত করার কোনো সুযোগ নেই। কোনো মধ্যপন্থী কণ্ঠস্বর নেই যাকে টেনে আলাদা করা যাবে। কোনো ব্যাক চ্যানেল নেই যেখানে আলাদা কথা বলা যাবে। এদিকে মোস্তাফার পক্ষ থেকে বিবৃতি এলো, পারমাণবিক কর্মসূচি থেকে এক চুলও সরবেন না, ক্ষেপণাস্ত্র ছাড়বেন না। হরমুজ প্রণালীতে আমেরিকানদের একমাত্র জায়গা পারস্য উপসাগরের তলদেশে। এটা পরাজিতের ভাষা নয়। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান জানালেন, তিনি সম্প্রতি মোস্তাফার সঙ্গে দেখা করেছেন। কখন সেটা বললেন না, কিন্তু বললেন যে আমাকে সবচেয়ে বেশি আকর্ষণ করেছে তা হলো তার দূরদর্শিতা এবং বিনম্র আন্তরিক দৃষ্টিভঙ্গি। আর মোস্তাফার মুখপাত্র ভিড়ের সামনে দাঁড়িয়ে বললেন, শত্রু গুজব ছড়াচ্ছে, তাকে দেখতে চাইছে, খুঁজে বের করতে চাইছে, কিন্তু ধৈর্য ধরুন, সময় হলে তিনি নিজেই কথা বলবেন। একদিকে হরমুজ প্রণালীতে ইরানের সেই ঘাতক ডলফিন সাবমেরিনের মহড়া, আর অন্যদিকে তেহরানের এক হাড় হিম করা হুঁশিয়ারি। শত্রুরা এমন এক যুদ্ধের মুখোমুখি হতে যাচ্ছে যার জন্য তারা স্বপ্নেও প্রস্তুতি নেয়নি। পশ্চিমা বিশ্ব যখন মনে করেছিল তারা ইরানের সব হাড়ির খবর জানে, ঠিক তখনই তেহরান বোমা ফাটালো। ব্রিগেডিয়ার জেনারেল আমির আকরামিনিয়া স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন, ইরানের পরবর্তী পাল্টা আঘাত হবে আকাশ থেকে পড়া কোনো এক নতুন রণকৌশলে। এতদিন লড়াই চলত স্থল, আকাশ আর সমুদ্রে, কিন্তু ইরান এবারও হুঙ্কার ছেড়েছে, যুদ্ধ এবার হবে এমন এক অ্যারেনা বা ময়দানে যা শত্রুর রাডারেও ধরা পড়বে না। এটাকে কেবল মুখের কথা ভাবলে ভুল করবেন। ইরান বুঝিয়ে দিয়েছে তারা কেবল ঘর সামলাতেই ব্যস্ত নয়, বরং আক্রমণকারীর চোখে চোখ রেখে ইটের বদলে পাটকেলটি মারার সব সরঞ্জাম গুছিয়ে রেখেছে। তাদের এই নতুন যুদ্ধের ধরন সম্ভবত সাইবার স্পেস থেকে শুরু করে মহাকাশ কিংবা সম্পূর্ণ অপ্রচলিত কোনো মারণাস্ত্র হতে পারে। হরমুজের প্রহরী, ছোট সাবমেরিন, বড় ধামাকা। হরমুজ প্রণালীতে এখন ইরানের চাঁদের হাট, তবে সেটি আলোর নয় বরং আধুনিক মারণাস্ত্র। নৌবাহিনীর প্রধান রিয়ার অ্যাডমিরাল শাহরাম ইরানি নিশ্চিত করেছেন যে তাদের হালকা ওজনের সাবমেরিনগুলো এখন সম্পূর্ণ প্রস্তুত। এগুলো কেবল পানির নিচে ভেসে থাকা লোহার টুকরো নয়, বরং এগুলো এক একটি পানির বাঘ। সম্প্রতি ইরানি যুদ্ধজাহাজ IRIS সিনার ওপর হামলার জবাবে এই সাবমেরিনগুলো যে দুঃসাহসিক অপারেশন চালিয়েছে তাতে শত্রুপক্ষ এখন ছেড়ে দেমা কেঁদে বাঁচি অবস্থায়। সাবমেরিনগুলো পানির নিচে নিঃশব্দে ঘাপটি মেরে বসে থাকে, যেন বোবা শত্রুর মুখে নেই, কিন্তু যখন আক্রমণ করে তখন পালানোর পথটুকু রাখে না। মার্কিন যুদ্ধ সচিব
পিট হেক্সাত যতই ব্যঙ্গ করে বলুন যে ইরানের কামিকাজি ডলফিন নেই, তেহরানের বর্তমান তৎপরতা বলছে শত্রুর কপালে দুঃখ আছে। রেড লাইন বা লক্ষণ রেখা, আইআরজিসির ইস্পাত কঠিন শপথ। ইসলামিক রিভলিউশনারি গার্ড কর্পস আইআরজিসি পরিষ্কার জানিয়ে দিয়েছে, ইরানের তেল ট্যাঙ্কার বা বাণিজ্যিক জাহাজে হাত দেওয়া মানে হচ্ছে সিংহের মুখে হাত দেওয়া। ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মজিদ মুসাভি ঘোষণা করেছেন, ইরানের মিসাইল এবং ড্রোনগুলো এখন শত্রুর ঘাঁটির দিকে তাকানো আছে। আঙুল এখন ট্রিগারে, কেবল আদেশের অপেক্ষা। আমেরিকা যখন প্রজেক্ট ফ্রিডম নামের এক নাটকীয় উদ্যোগ নিয়ে সাগরে নামার চেষ্টা করেছিল, ইরান তখন এক মাঘে শীত যায় না নীতিতে অটল ছিল। মাত্র ৩৬ ঘন্টার মাথায় ট্রাম্পের সেই প্রজেক্ট যখন মুখ থুবড়ে পড়ল, তখন প্রমাণিত হলো যে হরমুজ প্রণালীতে কার হুকুম চলে। তেহরান সরাসরি জানিয়ে দিয়েছে, কেবল তাদের অনুমোদিত করিডোরই হবে নিরাপদ, বাকি সবখানে থাকবে যমদূতের পাহারা। ইরানের এবারের রণকৌশলকে বিশ্লেষকরা বলছেন, সাপও মরবে, লাঠিও ভাঙবে না, গোছের কৌশল। তারা সরাসরি যুদ্ধে জড়ানোর চেয়ে শত্রুকে মানসিক চাপে রাখতেই বেশি ওস্তাদ। কেন শত্রুরা ভয়ে কাঁপছে? অপ্রত্যাশিত যুদ্ধক্ষেত্র। ইরান এখন প্রচলিত যুদ্ধের বাইরে নতুন ডোমেইন যেমন ইলেকট্রনিক ওয়ারফেয়ার ব্যবহারের ইঙ্গিত দিচ্ছে। স্নায়ুযুদ্ধ ও জ্বালানি বাজার। হরমুজের চাবিকাঠি ইরানের হাতে থাকায় বিশ্ব তেলের বাজারে টান পড়ার ভয়ে পশ্চিমারা এখন উঠতে না পেরে খুঁটি ধরছে। মিসাইল ও ড্রোন শক্তি। আইআরজিসি ড্রোনগুলো এখন কেবল নজরদারি নয়, বরং সরাসরি আত্মঘাতী হামলায় পারদর্শী। যখন বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশটি একের পর এক চাপ দিয়ে চলেছে, তখন ইরান হাতের তাস স্পষ্ট করে টেবিলে রেখে দিয়েছে। আমাদের কাছে ৯০% সমৃদ্ধ ইউরেনিয়ামের রাস্তা খোলা আছে। ইরানের হুমকি। ইরানের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা কমিশনের মুখপাত্র ইব্রাহিম রেজাই সামাজিক মাধ্যমে সরাসরি জানিয়ে দিয়েছেন, আবারও হামলা হলে ৯০% পর্যন্ত ইউরেনিয়াম সমৃদ্ধকরণ পার্লামেন্টে পর্যালোচনা করা হবে। ৯০% মানে অস্ত্রগ্রে, যে দোরগোড়ায় পা রাখলে বিশ্বের সমীকরণ পাল্টে যায়। ইরান সেই দোরগোড়ায় দাঁড়িয়ে আছে, ভেতরে ঢোকেনি, কিন্তু বলছে দরজা আমার হাতে। এই বার্তাটি বুঝতে হলে পেছনের ইতিহাস মাথায় রাখতে হবে। ২০১৫ সালে ৬ বিশ্বশক্তির সঙ্গে ইরান একটি পারমাণবিক চুক্তি স্বাক্ষর করেছিল। বিনিময়ে মিলেছিল নিষেধাজ্ঞায় কিছুটা শিথিলতা। কিন্তু ট্রাম্প তার প্রথম মেয়াদে সেই চুক্তি থেকে একতরফাভাবে বেরিয়ে গেলেন। সাপও গেল, লাঠিও গেল। ইরান পেল কি? শূন্য হাত আর পুরনো নিষেধাজ্ঞা। সেই অপমানের জবাবে ইরান চুপ করে বসে থাকেনি। গত ৮ বছরে প্রায় ১১,০০০ কিলোগ্রাম সমৃদ্ধ ইউরেনিয়াম জমা করেছে। এটি ক্রোধের প্রতিক্রিয়া নয়, এটি কৌশলের ফসল। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা আইএইএ বলছে, ইরানের কাছে এখন প্রায় ৪৪১ কিলোগ্রাম ৬০% সমৃদ্ধ ইউরেনিয়াম আছে। প্রযুক্তিগত অর্থে ইরান এক পা পিছিয়ে দাঁড়িয়ে আছে, আর সেই এক পায়েরই দূরত্বই তার সবচেয়ে বড় শক্তি। ওয়াশিংটন এখন চাইছে, সেই মজুদ এখনই সরাও, এখনই ধ্বংস করো, ঘরে বসে সমৃদ্ধকরণ বন্ধ করো, যেন কাউকে নিরস্ত্র করে তারপর তার সঙ্গে দর কষাকষি করা হবে। ইরান সেই ফাঁদে পা দিতে রাজি নয়। তেহরানের বক্তব্য স্পষ্ট, আগে যুদ্ধ আনুষ্ঠানিকভাবে শেষ হোক, নিষেধাজ্ঞা উঠুক, তারপর পারমাণবিক প্রশ্ন। ট্রাম্প ইরানের সর্বশেষ কূটনৈতিক প্রস্তাবকে আবর্জনা বলেছেন, পুরোটা না পড়েই। অথচ সেই প্রস্তাবে ছিল মজুদের একাংশ লঘু করা এবং বাকি অংশ তৃতীয় দেশে সাময়িক স্থানান্তরের প্রস্তাব, যা নেহাত কম ছাড় নয়। কিন্তু যার মনে আপোষ নেই, তার কানে সমঝোতার কথা ঢোকে না। ট্রাম্প বলছেন, যুদ্ধবিরতি এখন লাইফ সাপোর্টে, কিন্তু যে রোগী নিজের পায়ে হাঁটতে পারে তাকে লাইফ সাপোর্টের ভয় দেখানো যায় না। ইরানের পাল্টা বক্তব্য এসেছে মুখপাত্র বাগাইর কণ্ঠে, আমাদের অবস্থান সার্বভৌমত্বের, আঞ্চলিক স্থিতিশীলতার এবং ইরানি জনগণের স্বার্থে। যখন লড়তে বাধ্য করা হবে, লড়ব। এই বাক্যে কোনো আস্ফালন নেই। এতে আছে সেই শান্ত দৃঢ়তা যা আসে দশকের পর দশক চাপ সহ্য করে টিকে থাকার অভিজ্ঞতা থেকে। ইস্পাহান পারমাণবিক কেন্দ্রে গত বছর বিমান হামলা হয়েছে, এবছরও হয়েছে। আইএইএ বলছে, সেই মজুদের বেশিরভাগ এখনও সেখানেই থাকতে পারে, তবে নিশ্চিত নয়। এই অনিশ্চয়তাই ইরানের সবচেয়ে বড় কূটনৈতিক হাতিয়ার। যে মজুদের অবস্থান জানা নেই, যে শক্তির সীমা অনুমান করা কঠিন, সেই শক্তিকে ভয় করতে হয়। প্রেসিডেন্ট পেজিশকিয়ান বলেছেন, তেহরানে শত্রুর সামনে মাথা নোয়াবে না। ইরান বছরের পর বছর নিষেধাজ্ঞার শিকলে বাঁধা ছিল, অর্থনীতি কাহিল হয়েছে, তরুণ প্রজন্ম দিশাহারা হয়েছে, তবু দেশটি ভেঙে পড়েনি।
যে গাছ ঝড়ের মুখে ভাঁজ হয় কিন্তু উপড়ে যায় না, সে গাছকে দুর্বল বলা যায় না। হরমুজ প্রণালীতে ইরানের নৌবাহিনী মার্কিন যুদ্ধজাহাজকে পথ পাল্টাতে বাধ্য করেছে বলে দাবি উঠেছে। ওয়াশিংটন নীরব, কারণ মিথ্যা হলে জবাব আসত।